হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? আশা করি প্রত্যেককেই অনেক ভালো আছো। তো আজকে আমাদের পদার্থের গঠনের 3 নম্বর লেকচার। এর আগে আমরা 2টা লেকচার করছি। তো আজকে আমাদের পদার্থের গঠনের 3 নম্বর লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে পরমাণুর মডেল। আমাদের এখন পর্যন্ত বিভিন্ন পরমাণুর মডেল আসছে, এর মধ্যে কোন পরমাণু মডেলটা গ্রহণযোগ্যতা পাইছে সেগুলো জানবো। আমাদের সিলেবাসের যে পরমাণু মডেলটা আছে সেগুলো নিয়ে পড়াশোনা শুরু করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করে দেই। আজকে আমরা শুরু করব পরমাণুর মডেল দিয়ে। কি দিয়ে? পরমাণুর মডেল। দেখো, পরমাণুর মডেল জিনিসটা কি? পরমাণুর যে গঠন বা পরমাণুতে নিউক্লিয়াস বা ইলেকট্রন, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, নিউট্রন আমরা যেগুলো পড়ছি, এগুলো কিভাবে থাকে, কেমন এগুলা, সেই জিনিস সম্পর্কে যে ব্যাখ্যাগুলা সেগুলাকেই পরমাণুর মডেল বলা হয়। এখন পর্যন্ত অনেক বিজ্ঞানী অনেক পরমাণুর মডেল দিয়েছে, এর মধ্যে গ্রহণযোগ্যতা পাইছে 3টা পরমাণু মডেল। কি কি? এক নম্বর হচ্ছে থমসন পরমাণু মডেল। দুই নম্বর হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল। 3 নম্বর হচ্ছে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল। ঠিক আছে, তাহলে কি বললাম? থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। এখন আমরা জানি একটু এই পরমাণু মডেলগুলা যে বিজ্ঞানীরাই তো দিচ্ছেন, তাই না? তাহলে কোন পরমাণুর মডেল কোন বিজ্ঞানী দিচ্ছেন সেটা সম্পর্কে একটু জানবো। দেখো, নামগুলা মনে রাখা খুবই সহজ। প্রত্যেকটা পরমাণু মডেলের মধ্যেই নাম আছে। থমসন পরমাণু দেন স্যার জে জে থমসন। জে জে থমসন। রাদারফোর্ড পরমাণু দেন বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড। আর বোর পরমাণু দেন বিজ্ঞানী নিলস বোর। বিজ্ঞানী নিলস বোর। ওকে, তাহলে দেখো, পরমাণুর মডেলগুলোর নাম জানলে আমরা বিজ্ঞানীর নামগুলো এমনিতেই বলতে পারতেছি। এখন যদি জানি কোনটা কত সালে দেওয়া হয়েছে সেটা একটু জানা দরকার। থমসন দেওয়া হয়েছে 1898 সালে। 1898 সালে। রাদারফোর্ড 1911 সালে। এবং বোর পরমাণু মডেল 1913 সালে। বুঝাইতে পারছি? তাহলে থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এই 3টা পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পাইছে। থমসন পরমাণু মডেল প্রকাশ করেন স্যার জে জে থমসন। রাদারফোর্ড পরমাণু মডেল প্রকাশ করেন বিজ্ঞানী রাদারফোর্ড। এবং বোর পরমাণু মডেল প্রকাশ করেন বিজ্ঞানী নিলস বোর। ওকে ওকে, তাহলে নিলস বোর যে পরমাণু মডেলটা দিলেন, এই পরমাণু মডেলের হচ্ছে কত সালে দিছেন? 1913 সালে। রাদারফোর্ড কত সালে দিছেন? 1911 সালে। এবং আরেকটা যদি বলি, থমসন পরমাণু মডেল কত সালে আসছে? 1898 সালে। এখন কথা হচ্ছে, এর মধ্যে থমসন পরমাণু মডেলটা আমাদের সিলেবাসে নাই। কোনটা নাই? থমসন পরমাণু মডেল আমাদের সিলেবাসে নাই, এই জন্য এটা নিয়ে আমরা আলোচনা করব না। জাস্ট একটু ধারণা দিলাম যে এই নামে একটা পরমাণু মডেল আছে, এবং তোমরা চাইলে লিখে রাখতে পারো জানার জন্য যে থমসন পরমাণু মডেলকে আরও তরমুজ পরমাণু মডেল, প্লাম পুডিং পরমাণু মডেল, প্লাম পুডিং পরমাণু মডেল এবং কিসমিস মডেল, ঠিক আছে, এই নামগুলোতেও ডাকা হয়। তো এটা নিয়ে আমাদের আলোচনা না, আমাদের মেইন আলোচনা শুরু রাদারফোর্ড পরমাণু মডেল থেকে। রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল, যে 2টা মডেল আমাদের বই দেওয়া আছে, এই 2টা মডেল আমাদের জন্য, সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এদেরকে গকিং বলা চলে। এরা আসবেই পরীক্ষাতে 100%। তোমরা এই 2টা টপিক পড়লে এসএসসিতে একটা সিকিউ এর ঘ কমন পাবা। তাই আশা করি তোমরা প্রত্যেকে এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা। তো আমরা শুরু করবো আজকে রাদারফোর্ড পরমাণু মডেল থেকে। এই যে রাদারফোর্ড পরমাণু মডেল থেকে দেখো, রাদারফোর্ড পরমাণু মডেল বলতেছি, বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেল মানে প্রদান করার আগে একটা এক্সপেরিমেন্ট করছিলেন।
সেই এক্সপেরিমেন্টটার নাম কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ঠিক আছে, তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যেটা তিনি করছিলেন, এই পরীক্ষাটা আমাদের বইয়ে দেওয়া নেই, কিন্তু তার পরমাণুর মডেল সম্পর্কে সঠিক ধারণা অর্জনের জন্য বা ক্লিয়ার কনসেপ্ট রাখার জন্য আমাদেরকে এই পরমাণু মডেলটা সুন্দরভাবে জানতে হবে। পরমাণুর মডেল না, আসলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা আর কি সুন্দরভাবে জানতে হবে, তাহলে আমরা নিজেরাই পরমাণুর মডেল ব্যাখ্যা করতে পারবো। তাই আমরা আজকে শুরু করব রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দিয়েই। তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেল প্রকাশের জন্য একটা এক্সপেরিমেন্ট করেন, তার নাম কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। কেমন? এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এখানে আমরা একটা নতুন শব্দ দেখতেছি, আলফা কণা। আলফা কণাটা কি? দেখো, হিলিয়াম আছে না, হিলিয়াম তো পরমাণুতে মানে পর্যায় সারণীর মৌল, তাই না? পারমাণবিক সংখ্যা কত? 2, ভর সংখ্যা 4। তার মানে পারমাণবিক সংখ্যা 2 মানে এর প্রোটন সংখ্যাও 2, আর প্রোটন সংখ্যা 2 মানে ইলেকট্রন সংখ্যাও 2। তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, বাইরে কি থাকে? ইলেকট্রন। তাহলে দেখো এখানে বাইরে কয়টা ইলেকট্রন আছে? 2টা। এই 2টা ইলেকট্রনকে যদি আমি বাইরে করে নেই, মানে বাইরে বের করে নিয়ে আসি, তাহলে কি এখানে কোনো ইলেকট্রন থাকতেছে? থাকতেছে না, 0। তাহলে ইলেকট্রন যেহেতু নাই, তার মানে ওই কক্ষপথেরও কোনো দাম নেই। তাহলে দেখো তো, হিলিয়াম থেকে 2টা ইলেকট্রন বের করে নিলে শুধু নিউক্লিয়াসটা থাকতেছে না, তাই কি না? শুধু তো নিউক্লিয়াসটাই থাকতেছে। তাহলে এই যে নিউক্লিয়াসটা, তাহলে এখান থেকে যেহেতু ইলেকট্রন 2টা বের হয়ে গেছে, তার মানে কি পজিটিভ চার্জ মাঝখানে আছে, তার মানে কি +2 বা 2++2, বা এটা আমরাকে তোমাদেরকে বলছিলাম 2+এও লেখা যায়। তার মানে কি এটা হিলিয়ামের একটা নিউক্লিয়াস পাইলাম না? কি নিউক্লিয়াস পাইলাম? দ্বি ধনাত্মক, কারণ 2টা ইলেকট্রন বের হয়ে গেছে মানে কি ধনাত্মক চার্জ 2, তাহলে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাইলাম। তাহলে এটাকে বলা হয় কি? দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আর এই দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকেই বলা হয় আলফা কণা। তাহলে সংজ্ঞাটা যদি আমি লিখে দেই, আলফা কণার কি? দেখো, আলফা কণা জিনিসটা কি? দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। তাহলে আলফা কণাটা কি? আলফা কণাকে, এটাকে আলফা বলা হয়, হ্যাঁ। তাহলে আলফা কণাটা কি যদি আমি একটু তোমাদেরকে লিখে দেই, 4 2 হিলিয়াম 2+, এটা একটু মাথায় রাখবা, হ্যাঁ। তাহলে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলি আমরা? আলফা কণা বলি। ঠিক আছে, আশা করি আলফা কণা জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন আমরা দেখব তার এক্সপেরিমেন্টটা। তো এটা একটু মুছে দেই। তার এক্সপেরিমেন্টের জন্য তিনি বেশ কিছু ইনস্ট্রুমেন্ট নিয়েছিলেন, সেই ইনস্ট্রুমেন্টগুলো কি কি সেগুলো আমরা এখন একটু দেখব। লিখে দিচ্ছি, তিনি তার এক্সপেরিমেন্টের জন্য প্রথমেই নেন জিঙ্ক সালফাইড। কি বললাম? জিঙ্ক সালফাইড, নট সালফেট। জিঙ্ক সালফাইড এর পর্দা। জিঙ্ক সালফাইডের পর্দা নিছিলেন। আলফা কণা নিছিলেন। সোনার পাত নিছিলেন, পাতলা সোনার পাত। কি বললাম? পাতলা সোনার পাত। এই সোনার পাতের পুরুত্ব কতটুকু ছিল? পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার, বা কোনো কোনো বই লেখা আছে 0.00004 সেন্টিমিটার। বুঝাইতে পারছি? তাহলে কি সোনার পাত ছিল, সোনার পাতের পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার অর 0.00004 সেন্টিমিটার। তো এই জিনিসগুলো নিয়ে তিনি এক্সপেরিমেন্টটা করছিলেন। তার এক্সপেরিমেন্টটা ছিল কীরকম দেখো, এখানে যদি দেখায়, তিনি এই রকম একটা, এটা দ্বারা আর একটু সুন্দর করে দাগায়, তিনি জিঙ্ক সালফাইডের পর্দাটাকে এরকম করে দিছিলেন। এখানে নিছিলেন আলফা কণার উৎস,
এখান থেকে তিনি আলফা কণাটাকে বিচ্ছুরণ করছেন, এটা হচ্ছে আলফা চিহ্ন, হ্যাঁ, এই আলফা কণাকে তিনি এখান থেকেই বিচ্ছুরণ করছেন। আরেকটা কি বললাম, সোনার পাত, সেই সোনার পাতটাকে কোন জায়গায় লাগাইছিলাম, সোনার পাতটাকে এখানে দিছিলাম, মানে আমি দেইনি, বিজ্ঞানী দিছিলেন। তো তারপরে তিনি কি করলেন, এখান থেকে আলফা কণা বিচ্ছুরণ করা শুরু করলেন, এখান থেকে তিনি আলফা কণা ছাড়া শুরু করলেন। তারপরে তিনি কি দেখলেন, এখানে যদি আমি একটা লাল কালি দিয়ে দেখা দেই, সেটা হচ্ছে দেখো এগুলা সবগুলাই কি হয়েছে, এই দিক থেকে গেছে, যাওয়ার পরে এই দিকে গেছে। আর লাল যেটা দিছে সেটা কি, সেটা স্পেশাল হওয়ার কারণ কি, এইটাও এই দিক থেকেই গেছে, বাট এটা এরকম বাঁকা না হয়ে সোজা এই দিকেই আসছে, এই জন্য এটা স্পেশাল করে দেখাইছি। এখন দেখো এখানে যে গেল, এখানে যাওয়ার পরে এরকম তারা কি দীপ্তমান আলো সৃষ্টি করছে। এখন এই যে পর্দাটা নিচে, এই পর্দাটাকে বললাম জিঙ্ক সালফাইডের পর্দা। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে জিঙ্ক সালফাইডের এই যে পর্দাটা, এটা হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী। কি অনুপ্রভা সৃষ্টিকারী। অনুপ্রভা সৃষ্টিকারী বলতে এখন কি, তোমরা অনেকেই দেখছো যে ইলেকট্রিসিটির নেগেটিভ পজিটিভ তারকে একত্রিত করলে ওখানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, অর্থাৎ একটা দীপ্তমান শিখার মতো আলো তৈরি হয়। তো এখানেও পড়ার পরে ঠিক ওই রকমই একটা শিখার তৈরি হয়, বা জোনাকি পোকার আলোর মতো তৈরি হয়, যেগুলা থেকে যেন বোঝা যায় যে আলফা কণাটা যে আমি ছাড়ছি এটা কোন জায়গায় গিয়ে পড়ে, এই জিনিসটা। এই জন্য রাদারফোর্ড এই যে জিঙ্ক সালফাইডের পর্দাটা নিয়েছিলেন, কারণ এখানে অনুপ্রভা সৃষ্টি হয়। তাহলে দেখো এই যে এক্সপেরিমেন্ট আমরা দেখাইলাম, এই এক্সপেরিমেন্টে দেখো তো খেয়াল করে একটা জিনিস, বেশিরভাগ আলফা কণায় কি সোজাসুজি চলে গেছে না, দেখো বেশিরভাগ আলফা কণায় কি সোজাসুজি জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে পতিত হয়েছে। খুব কম সংখ্যক আলফা কণার গতিপথে কি হয়েছে, বেঁকে গেছে। আসলে এখানে যদিও কম দেখাইছি, বাট বাস্তবে তাই হয়, বেশিরভাগ আলফা কণায় সোনার পাত ভেদ করে যায়, খুব কম সংখ্যক আলফা কণা কি করে গতিপথ বেঁকে যায়, কম সংখ্যক আলফা কণার গতিপথ বেঁকে যায়। আর দেখো আরেকটি দিছি কি লাল কালার দিয়ে, যেটা যে পথে গেছে ওই পথেই আসছে। এরকম ঘটে 20,000-এর মধ্যে একটি, প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা যে গতিপথে যায় ওই গতিপথেই ফিরে আসে। তাহলে কেন এরকম হয়, দেখো আলফা কণাটা কি পজিটিভ না, আলফা কণা তো ধনাত্মক, ধনাত্মক মানে কি পজিটিভ, তার মানে অবশ্যই এই সোনার পাতের মধ্যে পজিটিভ কিছু আছে, যে পজিটিভ থাকার কারণে কি এই আলফা কণাকে বিকর্ষণ করতেছে, যার কারণে পথ বেঁকে যাচ্ছে, ওর সাইড দিয়ে গেলে এবং ওর সোজাসুজি গেলে সেটা সেই পথেই ফিরে আসতেছে, আর যেটা ওর সাইড দিয়ে বা সোজাসুজি যাচ্ছে না সেগুলা কি সরাসরি চলে যাচ্ছে। এই যে এই এক্সপেরিমেন্টটা করার পরে বিজ্ঞানী রাদারফোর্ড কিছু সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্তগুলো কি দেখো যদি লিখে দেই। 1 নাম্বারটা কি, বেশিরভাগ আলফা কণায় সোনার পাত ভেদ করে চলে যায়। তাই তো হচ্ছে, তাই না? বেশিরভাগ আলফা কণায় সোনার পাত ভেদ করে চলে যায়, খুব কম সংখ্যক। তাহলে কি খুব কম সংখ্যক আলফা কণায় গতিপথের পরিবর্তন করে, তাই তো না? এই যে গতিপথ সোজা গেল তার মানে কি বেঁকে গেল, তার পরিবর্তন হলো না। আরেকটা বেশিরভাগ আলফা কণায় চলে যায়, এই বেশিরভাগটা কত সেটা যদি একটু তোমাদেরকে বলে দেই, বেশিরভাগটা হচ্ছে
এখানে আলফা কণাটা যদি সিম্বল দিয়ে দেই তাহলে হচ্ছে 99%, হ্যাঁ। আর এখানে আলফা কণার আমি একটু সিম্বল দিয়ে দিলাম এটা, হ্যাঁ। তাহলে 99% আলফা কণায় সোনার পথ ভেদ করে চলে যায়, খুব কম সংখ্যক আলফা কণারই গতিপথ পরিবর্তন করে। এরপরে 3 নাম্বারটা যেটা, সেটা মনে রাখবে একটু, প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা যে পথে যায় সেই পথেই ফেরত আসে। বিজ্ঞানী রাদারফোর্ড যখন এই কয়েকটা জিনিস খেয়াল করলেন, লক্ষ্য করলেন, তখন তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে যেহেতু আলফা কণাটা কি পজিটিভ চার্জ, তার মানে সোনার পাতের ভিতরেও পজিটিভ চার্জেরই কিছু আছে, যার কারণে এই আলফা কণাকে বিকর্ষণ করতেছে। এই যে এই কয়টা জিনিসের পরে, এই জিনিসগুলো বোঝার পরে তিনি তার পরমাণু মডেলটা প্রকাশ করেন। তাহলে তার পরমাণু মডেলটা আমরা এখন দেখবো। দেখো, তাহলে আমাদের তার আলফা কণা বিচ্ছুরণটা দেখা শেষ। এখন যাচ্ছি আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে। এখন কি ডিরেক্ট আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে যাচ্ছি। তাহলে দেখো, এখানে যে আলফা কণাটা দিচ্ছি এটা কই, তার প্রায় কেন্দ্রে, মানে এটা কেন্দ্রেই হবে, যদিও আমি একটু নিচে দিছি, বাট কি এর কেন্দ্রে গিয়ে কি হচ্ছে, বিকর্ষণ করতেছে না, কেন্দ্রে গিয়ে পথ বেঁকে যাচ্ছে, ঠিক কেন্দ্র বরাবর যেটা যাচ্ছে সেটাই ঘুরে আসতেছে। তার মানে এখানে বলাই যায় যে কি তার একটি কেন্দ্র আছে। তাহলে কি পরমাণুর একটি কেন্দ্র আছে। 1 নাম্বার লিখি, পরমাণুর একটি কি আছে, একটি কেন্দ্র আছে। আর বিজ্ঞানী রাদারফোর্ড এই কেন্দ্রটার নাম দেন নিউক্লিয়াস। তাহলে লেখো, তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তিনি এর নাম কি দেন, নিউক্লিয়াস। ঠিক আছে। তাহলে দেখো, আমি তোমাদেরকে এখানে একটা কথা বলি, তোমাদের বইয়ে একটা পয়েন্ট অনেক বড় আকারে লেখা আছে। তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে এইভাবে যে লিখতে হবে এমন না, তোমরা চাইলেই পয়েন্টগুলোকে ছোট ছোট করে লিখতে পারো। তো দেখো, পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। বিজ্ঞানী রাদারফোর্ড বলেন, নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়াসটা পাইলাম, এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন আছে। প্রোটনটা পজিটিভ চার্জ, আর যেহেতু পজিটিভ চার্জটাই বিকর্ষণ করতেছে, তারপরে অবশ্যই ভিতরে কি প্রোটন আছে, এবং তার সাথে তিনি বলছেন নিউট্রন আছে, এবং এর বাহিরে ইলেকট্রন আছে। ওকে, তাহলে কি নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রন আছে এবং এর বাহিরে ইলেকট্রন আছে। এরপরে দেখো, তিনি আরো বলছেন পরমাণুর আপেক্ষিক ভর তো একটা আছে, তাই না, বা পরমাণুর একটা নির্দিষ্ট ভর আছে। তাহলে আমরা কি জানি, ইলেকট্রনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, 0। যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক পারমাণবিক ভর 0, তার মানে কি নিউক্লিয়াসের প্রোটন আর নিউট্রনের ভরই পরমাণুর ভর নির্দেশ করবে, কারণ কি প্রোটন আর নিউট্রনের একটা ভর আছে। তাহলে আমরা সেটাই বলতে পারি যে যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক পারমাণবিক ভর 0, তাই প্রোটন ও নিউট্রনের ভর পরমাণুর ভর নির্দেশ করে। তাহলে দেখো, প্রোটন আর নিউট্রনের ভর যদি পরমাণুর ভর নির্দেশ করে, তাহলে প্রোটন আর নিউট্রন দ্বারা নিউক্লিয়াস গঠিত, তার মানে পরমাণুর সমস্ত ভর কোথায় থাকে, নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে না। তাহলে পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। চাইলে তোমরা এটাও লিখে রাখতে পারো। এরপরে আসো, দেখো তো পরমাণুর জাস্ট এখানে একটা কেন্দ্র আছে, ছোট্ট একটা কেন্দ্র আছে,
যে কেন্দ্রটা কি করতেছে, বিকর্ষণ করতেছে, বাট বেশিরভাগ জায়গায় কি ফাঁকা না, তাহলে এটাই বলতেই পারি যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তাহলে এই ফাঁকাগুলোতে কি থাকে, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন, তার মানে এই ফাঁকা জায়গায় ইলেকট্রন থাকে। কি থাকে, ইলেকট্রন থাকে। তাহলে কি বললাম, পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা এবং এই ফাঁকা জায়গায় কি থাকে, নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন থাকে। তো আশা করি এই পর্যন্ত তোমাদেরকে বুঝাইতে পারছি। তাহলে কি বলছি, পরমাণুর একটি কেন্দ্র আছে, তিনি এই কেন্দ্রের নাম দেন নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন আছে এবং বাইরে ইলেকট্রন আছে। যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক পারমাণবিক ভর শূন্য, তাই প্রোটন ও নিউট্রনের ভর পরমাণুর ভর নির্দেশ করে। পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, এই ফাঁকা জায়গায় ইলেকট্রন থাকে। এই এক্সপেরিমেন্ট থেকে আমরা সবকিছুই দেখছি। তাহলে আসো আমরা এখন কি করবো, এর পরেরটাতে যাব। এর পরেরটা কি, পরেরটা যদি বলি, এদের চার্জ নিয়ে একটু কথা আছে। হ্যাঁ, তো চার্জটা কি দেখো, এই যে পরমাণুটা, এই পরমাণুটা আমরা যেটা দেখতেছি, এই পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা কি থাকে, সমান থাকে। তাহলে যদি প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাহলে প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ কি একে অপরের বিপরীত না? তাহলে যদি বিপরীত হয়, তাহলে পরমাণুর সামগ্রিকভাবে চার্জ কি হবে, চার্জ নিরপেক্ষ হবে। বুঝাইতে পারছি আমার কথা? মনে হয় পারিনি। আচ্ছা, আবারও বলি। আচ্ছা, তার আগে আরেকটা কথা তিনি বলছেন, সেটা হচ্ছে যে সৌরজগৎকে বা সৌরজগতে গ্রহগুলো সূর্যকে যেরকম, সূর্যকে কেন্দ্র করে যেরকম ঘোরে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘোরে, ইলেকট্রনগুলো ঘোরে। বুঝাইতে পারছি? এরপরে দেখো, তাহলে প্রোটন কেন্দ্রে থাকে, ইলেকট্রনগুলা বাইরে থাকে। প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, কিন্তু এদের চার্জের মান কি আলাদা না একই মান? চার্জের মান কিন্তু সমান, বাট বিপরীত চিহ্নের। এবং আমরা এর আগে এটাও দেখছি যে পরমাণুর কেন্দ্রে যে কয়টা প্রোটন থাকে, বাইরে সে কয়টা ইলেকট্রন থাকে। তাহলে এটা কি আমরা বলতে পারি না যে যেহেতু পরমাণুর প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান এবং এদের চার্জের মানও সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে কি পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য? বুঝাইতে পারিনি। দেখো, প্রোটনের চার্জ প্লাস এবং ইলেকট্রনের চার্জ মাইনাস, তাহলে এই দুইটা চার্জের মান যেহেতু সমান, তাহলে প্রোটন 5টা, ইলেকট্রনে যদি 5টা থাকে, সামগ্রিকভাবে কি শূন্য আসে না? তাই তো আসে, তাই না? তার মানে এই কথাটাই আমি বুঝাইলাম। আমি যদি একটু লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে, যে এটা মেবি 4 নাম্বার ছিল, তোমরা নাম্বারটা মেনটেন করবা। পরমাণুর প্রোটন ও ইলেকট্রনের চার্জের মান সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাই সামগ্রিকভাবে পরমাণু চার্জ নিরপেক্ষ। কথাটা বুঝতে পারনি? প্রোটন এবং পরমাণুর প্রোটন ও ইলেকট্রনের চার্জের মান সমান। মানটা কত ছিল?
1.60 × 10⁻⁻19 কুলম্ব। আগের পৃষ্ঠাতে একটু গিয়ে দেখো এটাই। তাহলে যদি চার্জের মান যদি এটা হয় তাহলে প্রোটনের ক্ষেত্রে ছিল প্লাস, ইলেকট্রনের ক্ষেত্রে ছিল মাইনাস 60 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে এই যে দুইটা দেখো তো, যদি প্রোটনও 5টা থাকে ইলেকট্রনও তো 5টাই থাকবে, তার মানে কি দুইটা দিন শেষে আলটিমেট সমান হবে, তাহলে কি সামগ্রিক মান কত আসবে? 0 আসবে। তাহলে চার্জ নিরপেক্ষ বা শূন্য, যেটাই বলো সেটাই সঠিক। তাহলে লেখো পরমাণু চার্জ নিরপেক্ষ বা চার্জ শূন্য। বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছো। এরপরে আসো আরেকটা কথা, ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, কেন ঘুরতেছে? নিউক্লিয়াস পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ। নেগেটিভ পজিটিভে একটা আকর্ষণ আছে, তার মানে কি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় এক ধরনের আকর্ষণ বল কাজ করে, সে কথাটা আগে একটু লিখি। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় একরকম আকর্ষণ বল অনুভব করে। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরবে, দেখো তো এখানে নিউক্লিয়াসটা কেন্দ্র, এর বাইরে কি ইলেকট্রন ঘুরতেছে, তার মানে কি এই যে এখানেই তো বল আকর্ষণ অনুভব করবে না, তার মানে এই বলটা কি কেন্দ্রমুখী না, এই কেন্দ্রের দিকেই তো টানতেছে তাকে, তাই না? তাহলে এখানে যদি এই অ্যারোটা এভাবে মুছে দিয়ে বুঝাই, তাহলে কেন্দ্রের দিকেই তো ইলেকট্রনটাকে কি টানতেছে, নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে কেন্দ্রের দিকেই টানতেছে, তার মানে এই বলটা কি, এই বলটা কেন্দ্রমুখী বল হওয়ায় ইলেকট্রনগুলো সৌরজগতের গ্রহের মতো ঘুরছে। বুঝাইতে পারছি? তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় একরকম আকর্ষণ বল অনুভব করে, এই বলটা কেন্দ্রমুখী বল হয়, ইলেকট্রনগুলো সৌরজগতের মতো ঘুরছে। এখন সৌরজগতের মতো বলতে সৌরজগতের গ্রহের মতো লেখো, তাহলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। সৌরজগতের গ্রহের, ও এ পাশে তো গ্রহের লিখছি আমি, তো সৌরজগতের গ্রহের মতো ঘুরছে। বুঝাইতে পারছি? ঠিক আছে। তাহলে এই পরমাণু মডেলে আমরা বেশ কিছু নতুন শব্দ দেখলাম, যেমন হচ্ছে নিউক্লিয়াস। প্রথমে আমরা বলছি এই নিউক্লিয়াসটাই নামকরণ করেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। তাহলে এই যে নিউক্লিয়াস, দেন সৌর মডেল বা সৌরজগতের সাথে একটা তুলনা, এই জিনিসগুলো থেকে এই রাদারফোর্ড পরমাণু মডেলকে আরো বেশ কিছু নামে ডাকা হয়। সেই নামগুলো কি এখন আমরা সেটা জানবো। তাহলে এইটুকু যদি তোমাদের তোলা হয়ে থাকে আমি মুছে দিই। আচ্ছা, মুছে দেওয়ার আগে আরেকবার তোমাদেরকে রিকভার করে দেয়, সেটা হচ্ছে যে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় তিনি কি কি ব্যবহার করেন? জিঙ্ক সালফাইডের একটা পর্দা, যে পর্দাটা অনুপ্রভা সৃষ্টিকারী ছিল, দেন ব্যবহার করেন আলফা কণা। আলফা কণাটা কি? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দেন ব্যবহার করেন একটা সোনার পাত, যার পুরুত্বটা কি ছিল? 0.0004 সেন্টিমিটার বা 0.00004 সেন্টিমিটার। এই আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার পরে তিনি কিছু সিদ্ধান্ত নিলেন, সেটা কি? প্রায় 99% আলফা কণায় সোনার পাত ভেদ করে চলে যায়, খুব কম সংখ্যক আলফা কণার গতিপথ পরিবর্তন হয়, আর কি প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা যে গতিপথে যায় সেই গতিপথে ফেরত আসে। এখান থেকে তিনি বুঝতে পারেন যেহেতু আলফা কণাটা পজিটিভ চার্জ বিশিষ্ট, তাই পরমাণুর কেন্দ্রে এমন একটা পজিটিভ কিছু আছে যে জিনিসটার জন্য আলফা কণাটাকে কি করতেছে? বিকর্ষণ করতেছে। তারপরেই তিনি তার পরমাণুর মডেলটা দেন। তিনি বলেন পরমাণুর একটা কেন্দ্র আছে, যে কেন্দ্রের নাম নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসটা পজিটিভ চার্জযুক্ত। তিনি আলফা কণা বিচ্ছুরণে বুঝতে পারছেন, তার মানে তিনি সিদ্ধান্ত দিচ্ছেন প্রোটন যেহেতু পজিটিভ চার্জের, এই জন্য নিউক্লিয়াসের কেন্দ্রে কি থাকবে? প্রোটন থাকবে। ঠিক আছে? এবং প্রোটনের সাথে নিউট্রনটাও তিনি বলছেন ওখানে থাকবে, এবং বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে। বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছো। তারপরেরটা কি বলছিলাম? যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, তাই প্রোটন এবং নিউট্রনের ভর মানে পরমাণুর ভর নির্দেশ করে। আর প্রোটন এবং নিউট্রন যেহেতু নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসটা কোনো পরমাণুর কেন্দ্র, তার মানে কোনো পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে পরমাণুর সামগ্রিক ভর কেন্দ্রীভূত থাকে। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে বললাম কি সৌরজগৎকে কেন্দ্র করে
গ্রহ মানে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে যেমন ঘুরছে, ঠিক তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে। যেহেতু ইলেকট্রন এবং প্রোটনের চার্জ মানে চার্জের মান সমান, বাট কি বিপরীত চিহ্নে, তার মানে সামগ্রিকভাবে পরমাণুর চার্জও কত, শূন্য বা চার্জ নিরপেক্ষ। তারপরে কি বললাম, তারপরে বললাম যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলটা কেন্দ্রমুখী হয়, সৌরজগতের গ্রহগুলোর মতো ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। বুঝাইতে পারছি আশা করি। তো এইটুকু যা বলছি আমার মনে হয় তোমাদের সব কিছুই ক্লিয়ার। তো এরপরে আমরা আসো পরের টপিকে যাই, সেটা হচ্ছে আমাদের পরমাণুর মডেলটা এখান থেকেই শেষ। হ্যাঁ, রাদারফোর্ড পরমাণু মডেল এখানেই শেষ। তোমরা যে পরমাণু মডেলটা করছো, সেই পরমাণু মডেলের ওখানে এরকম একটা চিত্র দাগায় রাখবা। সেটা হচ্ছে যে এরকম একটা দিবা, এর সাইড দিয়ে এরকম একটা চিত্র দাগাবা। দাগানোর পরে তোমাদেরকে আলাদা কালি ইউজ করার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে দিচ্ছি। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা দিবা। এগুলো কোনটার নাম কি? এটা হচ্ছে ইলেকট্রন। এটা কি ইলেকট্রন, আর এইটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই চিত্রটা তোমরা দাগায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখন একটু কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা এটা তুলে নাও, ততক্ষণ আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে মানুষ মাত্রই ভুল। আর যেহেতু রাদারফোর্ড এই পরমাণু মডেলটা প্রথম প্রকাশ করেন, তার মানে তার পরমাণু মডেলেও কিছু ভুল ছিল এবং কিছু সঠিকও ছিল। সঠিকটার পরিমাণ বেশি হওয়ার কারণে তার পরমাণু মডেলটা কি হয়, গ্রহণযোগ্যতা পায়। বাট তারপরেও তার মডেলে কিছু ত্রুটি ছিল। এই ত্রুটিটাকে আমরা বইয়ের শুদ্ধ ভাষায় বলবো সীমাবদ্ধতা। কি বলবো? সীমাবদ্ধতা। তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতাও আছে, যেই জিনিসগুলো আমরা এখন শিখব। তাহলে এটা মুছে দিলাম। এখন তাহলে কি শিখবো? রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আমি যদি এখানে একটু লিখি, রাদারফোর্ড পরমাণু মডেলের এখন আমরা কি পড়তেছি? সীমাবদ্ধতা। আগেরটা ছিল পরমাণুর মডেল, এখন পড়তেছি আমরা সীমাবদ্ধতা। দেখো সীমাবদ্ধতা তার কি কি ছিল। আমরা পুরা মডেলটা পড়ার সময় কোথাও কি কক্ষপথটা গোলাকৃতির, ডিম্বাকৃতির, ত্রিকোণাকার, চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার এরকম কিছু কি পড়ছি? কিছু পড়িনি। তার মানে কি, রাদারফোর্ড পরমাণু মডেলে পরমাণুর কক্ষপথের আকার সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। কিন্তু কক্ষপথের আকার তো প্রয়োজন, তাই না? অবশ্যই প্রয়োজন, যেগুলো পরবর্তীতে আমরা আরো জানবো। তার মানে তার প্রথম ত্রুটিটা ছিল পরমাণু মডেলে কক্ষপথের আকার, আকৃতি সম্বন্ধে বানান, আমি ভুলে গেছি এই মুহূর্তে। তাহলে সম্পর্কে লেখো, কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি। এটা হচ্ছে তার প্রথম ত্রুটি। দ্বিতীয়টা আসি, সৌরজগতের গ্রহ এবং সূর্য কি সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ না? বাট সেই চার্জ নিরপেক্ষ বস্তুর সাথে তিনি তুলনা করছেন কি, চার্জযুক্ত কণায় ইলেকট্রন এবং প্রোটনের। তার মানে কি, চার্জ নিরপেক্ষ কণার ঘোরার পথ এবং চার্জযুক্ত কণার ঘোরার পথ কি কখনো সেম হবে? হবে না। বা কারণ কি একই হবে? হবে না। তার মানে এটা তার একটা ভুল ছিল, যে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত কণার তুলনা করাটা তার একটা ত্রুটি ছিল। তাহলে আমরা লিখতে পারি সৌরজগতের
গ্রহগুলো ও সূর্য সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, কিন্তু কিন্তু কি পরমাণুর ইলেকট্রন ও আচ্ছা পরমাণুর ইলেকট্রন ও নিউক্লিয়াস বা প্রোটন একই কথা, যেটা লিখবা সেটাই সঠিক। আমি নিউক্লিয়াস লিখলাম, নিউক্লিয়াস চার্জ যুক্ত, কাজেই চার্জহীন বস্তুর সাথে চার্জ যুক্ত কণার তুলনা করা ঠিক হয়নি। আশা করি কথাটা তোমাদেরকে বুঝাইতে পারছি। আচ্ছা, এরপরে দেখো আমি তোমাদেরকে যে রাদারফোর্ড পরমাণু মডেলটা দেখাইছিলাম, বা লাস্টে যে একটা এই সীমাবদ্ধতার আগে একটা চিত্র দেখালাম, সবাই একটু চিত্রটাতে যাও, গিয়ে দেখো আমি যে সার্কেলগুলোর মতো দিছি এগুলাতে আমি একটা করে ইলেকট্রন দিছি। ইলেকট্রন প্রত্যেকটা কক্ষপথে কয়টা করে আছে? একটা। এখন কথা হচ্ছে যে একটা ইলেকট্রনের ঘূর্ণন পথ কক্ষপথ সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন, বাট পরমাণুতে কি একটা ইলেকট্রনই থাকে? এক একটা পরমাণুতে এক এক রকম থাকে, একটা দুইটা তিনটা চারটা 10টা 20টা 30টা 118টা পর্যন্ত ইলেকট্রন থাকে, তাই না? তাহলে এই যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোতে ইলেকট্রনের ঘূর্ণন পথটা কীরকম সেই সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেননি। তাহলে সেই কথাটা এখন একটু লিখি, যে এগুলো তোমরা তুলে নাও, আমি মুছে দিয়ে উপরের দিকে লিখে দিই। তাহলে কি বললাম, যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ইলেকট্রনের ঘূর্ণন পথ তিনি ব্যাখ্যা করলেও একাধিক ইলেকট্রনের ঘূর্ণন পথ সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা করেননি। তার মানে কি, পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ইলেকট্রনের ঘূর্ণন পথ তিনি ব্যাখ্যা করলেও একাধিক ইলেকট্রনের ঘূর্ণপথ সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা করেননি। এটা তার একটা ত্রুটি। এরপরে আসো আমরা আরেকটা যদি বলি, সেটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল নামে একজন বিজ্ঞানী আছে, তোমরা তো সবাই জানো। ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরতে ঘুরতে সে ক্রমাগত তার শক্তি হারাতে থাকবে। শক্তি হারাইতে হারাইতে এক সময় সে কি করবে? নিউক্লিয়াসে গিয়ে পতিত হবে। তার মানে কি, ইলেকট্রনটা যখন ঘুরবে, তুমি চিন্তা করো, তুমি চুপ করে বসে আছো এবং তোমার এক ভাইয়া কাজ করতেছে। তাহলে 20 মিনিট কাজ করার পরে তোমার ভাইয়া যখন তোমার কাছে আসবে, তুমি তো বসেই ছিলে, তোমার কি শক্তি হারাবে? হারাবে না। বাট তোমার ভাইয়া কি শক্তি লস করে আসবে না? তো ঠিক তেমনই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করতেছে? ঘুরতেছে। তার মানে কি, ঘুরতেছে মানে সে একটা কাজ করতেছে। তার মানে ধীরে ধীরে তার শক্তি হারাবে। শক্তি হারানোর ফলে তার ক্রমাগত কক্ষপথের আকারটাও ছোট হয়ে আসবে। এই যে ছোট হয়ে আস্তে আস্তে একসময় সে নিউক্লিয়াসে এসে পতিত হবে। আর চিন্তা করো, যখন নেগেটিভ এবং পজিটিভ চার্জ একত্রিত হবে, তখন কি সেখানে সেই জিনিসটা কি বিলুপ্তি ঘটবে না? ধ্বংস হয়ে যাবে না সেখান থেকে? কিন্তু প্রকৃতিতে কি বাস্তবেই তাই হয়? কখনো কি তোমরা কোনো পরমাণু দেখছো ধ্বংস হয়ে গেছে? ধ্বংস হয় না। তার মানে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি সঠিক নয়। এই জিনিসটা আমরা এখন লিখব। সেটা হচ্ছে, আগে তো মনে হয় 3টা দিছি, তাই না? 4, এটা 5। তাহলে হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে কি ছিল? পরমাণু
বা পরমাণুর ইলেকট্রনগুলো কি করবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, তাই না? ফলে কি হবে, ইলেকট্রনের গতিপথ ছোট হবে, ছোট হতে থাকবে এবং এক সময় কি করবে ইলেকট্রনটা নিউক্লিয়াসে পতিত হবে। এক সময় ইলেকট্রনটি নিউক্লিয়াসে পতিত হবে। আর যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসে পড়ে তার মানে পজিটিভ এবং নেগেটিভ চার্জ একত্রিত হবে। আর তোমরা ইলেকট্রিসিটির কখনো কি পজিটিভ নেগেটিভ এক জায়গায় করে দেখছিলা কি হয়, ওখানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয় না? তার মানে কোনো কিছুতে এরকম হইলে আগুন লাগলে সেটা কি মানে সঠিক ঠিকঠাক থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, মানে কি বিলুপ্ত হয়ে যাবে। ফলে তাহলে কি, ফলে পরমাণুর বিলুপ্তি ঘটবে। কিন্তু বাস্তবে কি তাই ঘটে? বাস্তবে কিন্তু তাই ঘটে না। তার মানে সেটা লিখি, কিন্তু বাস্তবে তা ঘটে না। তাহলে ঘটে না মানে কি? তার মানে ম্যাক্সওয়েল কি বলতে চাচ্ছেন, রাদারফোর্ড পরমাণু মডেলটি ভুল। তাই তার মতে রাদারফোর্ড হ্যাঁ পরমাণু মডেল সঠিক নয়। তাহলে দেখো, ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, যে জিনিসটা আমাদের তোমাকে চিত্রে বুঝাইছি। ফলে ইলেকট্রনের গতিপথ ছোট হতে থাকবে এবং একসময় ইলেকট্রনটি নিউক্লিয়াসে পতিত হবে, যে জিনিসটা আমি তোমাদেরকে চিত্রে দেখাইলাম। ফলে পরমাণুর বিলুপ্তি ঘটবে। কিন্তু বাস্তবেই কি পরমাণুর বিলুপ্তি হয়? হয় না। তার মানে ম্যাক্সওয়েল বলতে যাচ্ছেন রাদারফোর্ড পরমাণু মডেলটি সঠিক নয়। তাহলে দেখো, আজকে আমরা কি কি পড়লাম আমি শুরু থেকে আবার একবার বলি। পড়লাম প্রথমে পরমাণুর মডেল কি কি আছে। এই পরমাণু মডেলের মধ্যে তিনটা পড়লাম, বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, আর হচ্ছে থমসন পরমাণু মডেল। থমসন পরমাণু মডেলটা আমাদের সিলেবাসে নাই, তাই আমরা ওটা জানবো না। আমরা শুরু করছি বোর পরমাণু মডেল থেকে। বোর পরমাণু মডেলটা দেওয়ার আগে বিজ্ঞানী বোর একটা এক্সপেরিমেন্ট করেন, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই এক্সপেরিমেন্টটা আমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু কথা হচ্ছে যে পরমাণুর মডেলটা সঠিক সুন্দর ব্যাখ্যা যদি আমরা মনে রাখতে চাই, মুখস্থ না করে বুঝে যদি মনে রাখতে চাই, তাহলে আমাদের ওই এক্সপেরিমেন্টটা জানা দরকার। সেই এক্সপেরিমেন্টটার জন্য জানার জন্য বা মডেলটা ভালোভাবে মনে রাখার জন্য আমরা সেই এক্সপেরিমেন্টটা জানছি। সেখানে তিনি কি ব্যবহার করছেন, জিঙ্ক সালফাইডের পর্দা যেটা অনুপ্রভা সৃষ্টি করে। দেন তিনি ব্যবহার করছেন আলফা কণা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস যেটা, আর হচ্ছে ব্যবহার করছেন সোনার পাত, যেটার গুরুত্ব লিখে দিছি। তারপরে তিনি তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় বুঝতে পারেন যে পরমাণুর কেন্দ্রে একটা কিছু পজিটিভ চার্জের আছে, যেটা কি হিলিয়াম নিউক্লিয়াসকে বিকর্ষণ করতেছে, কারণ হিলিয়াম নিউক্লিয়াসটা কি ধনাত্মক চার্জযুক্ত। এরপরে তিনি তার পরমাণু মডেলটা দেন। পরমাণু মডেলের আমরা বেশ কয়েকটা বৈশিষ্ট্য পড়ছি। এরপরে পরমাণুর মডেল দেওয়ার পরেও তিনি কিছু ভুল ত্রুটি করেন, যেই ত্রুটিগুলো আমরা পরবর্তীতে পড়ছি। ঠিক আছে? তো এই যে পরমাণু মডেলকে আরও বেশ কিছু আমরা নাম বলা যায়, সেটা বললাম লাস্ট মানে মডেলের পরে। সেই নামগুলো কি, এখন আমরা সেই নামগুলো দেখে নেব। তাহলে এ পর্যন্ত আশা করি তোমাদের তোলা শেষ। তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলকে আর কি কি নামে ডাকা হয় সেই জিনিসগুলো আমরা এখন একটু দেখব। ঠিক আছে?
তাহলে দেখো রাদারফোর্ড পরমাণু মডেলের অন্য নাম কি কি? যেহেতু এই মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, তাহলে এই জন্য একে আমরা বলবো সৌর মডেল। কি বলবো? সৌর মডেল। সৌর মডেলের ইংরেজি কি? সোলার সিস্টেম অ্যাটম মডেল। সৌরর ইংরেজি কি? সোলার সিস্টেম না? তাহলে কি সোলার সিস্টেম, যেহেতু পারমাণবিক মডেল তাহলে কি অ্যাটম মডেল। অ্যাটম মডেল। তাহলে সৌর মডেল শিখলাম, সোলার সিস্টেম, অ্যাটম মডেল শিখলাম। নিউক্লিয়াস কথাটা প্রথমে এখানে আমরা ব্যবহার করছি না, বা রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস কথাটি ব্যবহার করছেন। যেহেতু তিনি নিউক্লিয়াস কথাটি প্রথম ব্যবহার করছেন, তাই তার এই মডেলকে নিউক্লিয়ার পারমাণবিক মডেলও বলা হয়। নিউক্লিয়ার পারমাণবিক মডেল। তাহলে একে আরও এই তিনটা নামে ডাকা হয়, যে তিনটা নাম তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? মাথায় রাখবা। তো আজকের ক্লাসে যতটুকু পড়াইছি আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবো, আমি বোঝানোর চেষ্টা করব। নেক্সট দিনে আমরা বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। 1 থেকে 3 নাম্বার পর্যন্ত ধারাবাহিকভাবে তোমরা লেকচারগুলো করো। আশা করি তোমাদের কোনো জায়গাতে কোনো কিছুতেই তোমরা আটকাবা না। সব ডিটেইলস আমি পড়ে দিচ্ছি, তোমাদের এগুলো নিয়ে কোনো প্রাইভেটও পড়তে হবে না, কোনো কিছুই করতে হবে না। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।